আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদের লড়াইয়ের সুযোগ না পেলে রাজপথে হবে 11 দলের ঠিকানা। সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গায়ের জোরে স্বৈরশাসক হতে চাইলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। জাহিদ রহমানের রিপোর্ট। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযুদ্ধ হলে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অবিলম্বে সরকারকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনারা অবশ্যই কোনো দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন একটাও যেন জুলাই সনদ থেকে হারিয়ে না যায়। দলের আমরা না, তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর্যাদা যাতে না করা হয়। স্বৈরাচারী কায়দায় বিএনপি নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। আর জামাতের আমির বলেন, গুম, মানবাধিকার, পুলিশ সংস্কার কমিশন সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা পতিত স্বৈরাচারের পথেই হাঁটছে। যেগুলা জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। সংসদে বিরোধী দলকে অন্ধকারে রেখে সরকারি দল ব্ল্যাকমেইল করতে চাইলেও তারা ফাঁদে পা দেয়নি বলেও জানান বিরোধী দলীয় নেতা জাহিদ রহমান। এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে 16টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি, সেগুলো অধিকতর যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এসব অধ্যাদেশ নিয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা ও সদিচ্ছা রয়েছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে কোনগুলি আইনে পরিণত করা হয়েছে আর কয়েকটি কেন করা যায়নি তাই স্পষ্ট করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল সংসদের বাইরে গিয়ে অধ্যাদেশ নিয়ে সাংবাদিকদের ভুল ব্যাখ্যা দিয়েছেন। গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। আমরা যেটা করতে চাই না, আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 122টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেখান থেকে মাত্র 54টি আইনে পরিণত হয়। আর অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার 117টিকে আইনে রূপ দিয়েছে। বাকি 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়ার জন্য রাখা হয়েছে। কিছু মহল এসব অধ্যাদেশ বাদ দিয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মনে করেন তিনি। মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, এই 3টা আইনেরই সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আগের সরকার কোনো বিল আকারে এনে এই কথা বলেনি যে অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা বিল আকারে এনে অধিকতর যাচাই বাছাই এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এটা আবার আনবো, এই কমিটমেন্ট দিয়েছি। আইনমন্ত্রী বলেন, বিএনপি তার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই আইনগুলোকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান শুরু হয়েছে আজ।
পূর্বে হামের ডোজ নিলেও নতুন করে নেওয়া যাবে হামের টিকা। কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহরগুলোতে হামের প্রাদুর্ভাব বেশি হয়, টিকা নিশ্চিতের মাধ্যমে কমে আসবে প্রাদুর্ভাব। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু হয়েছে। জুবায়ের প্রধানের রিপোর্ট। 23 মাস বয়সী ছোট্ট শিশু শাহারুজ সানা। দিনের আলো ফুটতেই মা নাসরিন আক্তার তার কন্যা শিশুটিকে নিয়ে আসলেন ঢাকা দক্ষিণের নগর ভবনে। শিশুদের মাঝে ছড়ানো হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত মা কন্যা সানাকে নিয়ে অংশ নিলেন টিকাদান কর্মসূচিতে। প্রতিদিনই এটা আক্রান্ত এবং মৃত্যুর হার বাড়ছিল, তো অবশ্যই শিশুকে নিয়ে বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে আমরা অনেক বেশি শঙ্কায় ছিলাম। টিকা দিয়েছে, অবশ্যই কিছুটা হলেও স্বস্তি পেয়েছি, যে মনে হচ্ছে যে কিছুটা হলেও আমার বাচ্চা হয়তো সুরক্ষা পাবে। নাসরিন আক্তারের মতো অনেকে সন্তানদের নিয়ে এসেছেন টিকা নিতে। হাম নিয়ে আতঙ্কিত থাকলেও টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করছেন অনেকে। এখন টিকা দিলাম, এখন মনে করি যে না, ওরা তো সেফটি আছে, সেফ আছে। এখন আরও সবাইকে বলবো যে সবাই জানি ভ্যাকসিনটা দিয়ে নেয়। আমার বাচ্চা যদিও ভ্যাকসিনেটেড, সম্পূর্ণটা কমপ্লিট করা, টোটালি যত ইপিএ শিডিউলের ভ্যাকসিন আছে এ পর্যন্ত কমপ্লিট করা, তারপরও আমরা এই ভ্যাকসিনটা দিচ্ছি। এর আগে ঢাকা দক্ষিণের নগর ভবনে ঢাকাসহ 4 সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলোতে হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। টিকা নিশ্চিত করার মাধ্যমে হাম থেকে মুক্তি মিলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা, ইচ অ্যান্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। আপনারা সেইভাবে অলিতে গলিতে জনগণের মধ্যে এই কর্মসূচিটাকে জনপ্রিয় করবেন, যাতে সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। এছাড়া রাজধানীর হাসপাতালগুলোতে ঘুরে দেখা যায়, এখনও হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন অনেক শিশু। তবে ভর্তির সাথে সাথে আগের তুলনায় কিছুটা বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও। হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই 5 বছরের নিচে সকল শিশুদের টিকা নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। যাদের টিকা নেওয়া হয়নি 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত বাচ্চাদেরকে টিকা নেওয়া, যারা এখনও মিস করেছে আগে টিকা, তারা তো অবশ্যই টিকা নেবেন। এমনকি যারা নাকি আগেও টিকা 1 ডোজ বা 2 ডোজ নিয়েছেন, তারাও নতুন করে টিকা নিয়ে নেবেন। এছাড়া ঢাকার বাইরে বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও শুরু হয়েছে হামের টিকাদান কার্যক্রম, যা চলবে 9 মে পর্যন্ত। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আজও মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এখন পর্যন্ত প্রায় 1100 জনের মতো নারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নের ক্ষেত্রে বিগত দিনের আন্দোলন, সংগ্রামে সম্পৃক্ততা ও দক্ষ নেতৃত্বই বেছে নেবে দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সংরক্ষিত আসনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিনে রোববার সকাল থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ভেতরে বাইরে ছিল নেতাকর্মীদের পদচারণা। দেশের দূর দূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সারাদিনই ছিল উৎসবের আমেজ। বিগত প্রায় 1.5 যুগের গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন ও আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন নেতাকে বিবেচনা করবে দল, আশা মনোনয়ন প্রত্যাশীদের। দল যদি যোগ্য না মনে করেন তাহলে তো সেখানে আমাদের আর বলার কিছু থাকে না, তারপরে দলেরই থাকবো। আমি একজন নারী নেত্রী হয়ে কিন্তু যখন আমি রাজপথে ছিলাম, সে কারণে আমি মনে করি দল যদি আমাকে মনোনীত করে, তবে আমি দলের হয়ে দেশের জন্য কাজ করতে চাই। সংরক্ষিত আসনে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় 31 দফা, এটা আমরা বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকারের পাশাপাশি রাজনীতির মাঠের ত্যাগকেও বিবেচনা করবে দল। সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, গুণী মহিলা, এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। নয়াপল্টনে কণ্ঠশিল্পী কনক চাপার সাথে দুর্ব্যবহার করার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার বিরুদ্ধে। এই নির্বাচনে সংরক্ষিত মোট 50টির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট 13টি, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে দেওয়া হবে 1টি আসন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী শুক্রবার হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেদিন রাতে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব তথ্য জানান। আগামী 2-1 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও জানান ধর্মমন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ বলে আছি। পহেলা বৈশাখকে ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবুও সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। বিকেলে রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে, যাতে সব শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, সেজন্য ডিএমপি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগরীকে 9টি সেক্টর ও 14টি সাবসেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান কমিশনার। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম দিয়ে সুইপিং করা হবে। জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার 5 দিন পর জামিন পেলেন সাবেক স্পিকার। কারাগার কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর তা যাচাই বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন শিরিন শারমিন চৌধুরী। পরে আদালতে তার রিমান্ড আবেদন খারিজ হওয়ায় তিনি কারাগারে ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে নিহত কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীরের দাফন সম্পন্ন হয়েছে। বিকেল 5:30টার দিকে জানাজা শেষে আস্তানার পার্শ্ববর্তী ফিলিপনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব ও সেনা সদস্য উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেছেন নিহতের পরিবার, ভক্ত ও এলাকাবাসী। এর আগে দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে শামীম রেজার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, শামীম রেজার ঘাড়, পিঠ ও মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় 15 থেকে 20টি ধারালো অস্ত্রের আঘাত ছিল। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, কাউকে আটকও করেনি পুলিশ। প্রিমিয়ার লিগে রেলিগেশন নিয়ে জটিলতা কাটানোর পথ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার টুর্নামেন্ট কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। বললেন, দ্রুতই ব্যস্ততা ফিরছে ঘরোয়া ক্রিকেটে। মমিনুর রিপনের রিপোর্ট। সকল অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতেই শুরু হবে এবারের আসর। গুঞ্জন আছে সময় স্বল্পতার কারণে এবার থাকছে না সুপার লিগ, হবে না রেলিগেশনও। তবে রেলিগেশন জটিলতা কিভাবে কাটবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। সবার সাথে আলোচনা করে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হবে। তো এটার জন্য একটু অপেক্ষা করতে, যেটা বললাম যে আগামীকাল আমাদের অফিসিয়ালি সব কিছু অনারেবল প্রেসিডেন্ট বলে ব্রিফ করবে। তো সেই জন্য আপনাদেরকে এই সময়টা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সিঙ্গেল রাউন্ডে এবার ফাইনাল খেলা না রেখে 3টা রাউন্ড করে আমরা টপ 2 চ্যাম্পিয়ন রাউন্ড হবে। নির্বাচন নিয়ে বুলবুল নেতৃত্বাধীন বোর্ডের অধীনে লিগ বর্জন করেছিল ঢাকার 44 ক্লাব। সেই কালো মেঘ এখন সরে গেছে, তাই দ্রুতই ব্যস্ততা ফিরছে ঘরোয়া ক্রিকেটে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা সেকেন্ড রাউন্ড, যেটা বাকি ছিল ফাইনাল রাউন্ড, যেটা ওটা আমরা শুরু করছি 15 তারিখ থেকে। এটা বিকেএসপি 2 মাঠে শুরু হবে। তো এটা আমরা মোটামুটি চূড়ান্ত করে ফেলেছি এবং টিমগুলি 14 তারিখে রিপোর্ট করবে এবং 15 তারিখ থেকে খেলাগুলি শুরু হবে। তো টুর্নামেন্ট কমিটির যে সমস্ত কার্যক্রম আছে এগুলি স্মুথলি চলছে এবং আগামীতে বিসিএল এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলে পুরোপুরি এই সিজনটা ওইভাবে লক করা হবে। 3 মাসের মধ্যে বিসিবির অ্যাডহক কমিটির নির্বাচন আয়োজনের কথা রয়েছে। সেই লক্ষ্যের সঙ্গে মাঠের ক্রিকেটেও প্রাণ ফেরাতে চান নান্নু। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।